জাপানের একটি দ্বীপে সাপের উপদ্রব এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ সেখানে টিকে থাকাই কঠিন হয়ে গিয়েছিল। সমাধানের জন্য তারা এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করলো। দ্বীপে বিশেষ এক ধরনের বেজি ছেড়ে দেওয়া হলো। তবে জানো কি, 25 বছর পর সেই সিদ্ধান্ত যা ঘটিয়েছে তা বিশ্বাস করা কঠিন। এমন কিছু ঘটলো যা দেখে পুরো বিশ্ব হতবাক। আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্ময়কর ঘটনাটি বিশ্লেষণ করব। জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ বিনাশ হয়, আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যে কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয়, বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায়। সাপদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকেই কিছু বেজি নিয়ে যায় এবং সেই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপেদের সাথে লড়াই করে। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানিদের কাছে এটাই একমাত্র সমাধান মনে হয়েছিল, কিন্তু তখন কেউই ভাবেনি যে এমন এক অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে, কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা 25 বছর পর হারে হারে টের পায়। 1970-এর দশকের দিকে জাপানের আমি ওসিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ঙ্কর শত্রুর আক্রমণের সম্মুখীন হয়ে থাকে, যার নাম হাবু সাপ। পুরো ওসিমা দ্বীপ জুড়ে এই সাপ বলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হয়। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। বেশিরভাগ এই সাপগুলোর চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই কারণে মাঝে মধ্যে চাষিদের পায়ে এই সাপের গায়ে ভুলবশত লেগে যেত। কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না। যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টি বানানোর অনেক প্রচেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে। কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। সাল 1980-এর দিকে জাপানের গ্রাম এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচারের থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে। এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন এমন একটি প্রাণীকে দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে, আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই নেচারকে কন্ট্রোল করার ক্রেজি আইডিয়াটি খুবই পছন্দ হয়, আর জাপানি বিজ্ঞানী এরা অনেকগুলো প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিনিক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে। সাপ আর নেউল এরা একে অপরের চিরতর শত্রু। এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে, আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি। তাছাড়া বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত, আর এই হাবু সাপেরা কোবরাদেরই রিলেটিভ। তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপের বিষ থেকে প্রতিরোধ করে তোলে। মানে হাবু সাপ যদি বেজিদের কামড়ও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না। উল্টো হাবু সাপকে কেটে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না। তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সাপকে কেবল তাদের পেট ভরার জন্যই শিকার করে না, বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায়। মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, বেজিরা জাপানের স্থানীয় নয়। এদেরকে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায়, যেখানের ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে 30টা বেজি নিয়ে এসে আমা ওমা দ্বীপে ছেড়ে দেয়, আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে। তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল। এই বেজিগুলো সাপ ইঁদুর দুজনের অত্যাচার থেকে দ্বীপকে বাঁচাবে। কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা 30 থেকে 30,000-এ পৌঁছে যায়, এদের বিহেভ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায়নি, উল্টো সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে। আসলে হাবু সাপ একটি নিশ্চর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর রাত হয়ে গেলে শিকার করে, আর রাত না হলে তারা শিকার করে না। আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয় তারপরেও বেজিরা এদের উপর কোনো আক্রমণ চালায় না। উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে, ঠিক তেমনি এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয়। দিনের সাপ না হওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপে ছোট আকারের দুর্লভ খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয়।
শুধু তাই নয়, এখানের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে যায়। এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত। সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে। মোট কথা, জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি, উল্টো সাপের অত্যাচারের সাথে আরো এক নতুন সমস্যার জড়িত হয়। 1980 এর দিকে যেখানে জাপানের 30টা বেজো ছাড়া হয়েছিল, 25 বছর পর এদের সংখ্যা দাঁড়িয়ে হয় 50,000। আর এরা তাদের 70 ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেই নষ্ট করা শুরু করেছে। স্থানীয় মানুষরা হঠাৎ করেই নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝতে চায় যে বেজিরা সাপ মারছে না, বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। জাপানি বিজ্ঞানীদেরও বুঝতে বাকি নেই, এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীব বৈচিত্র্যকেই এরা নষ্ট করে দেবে। এরপর শুরু হয় আরো এক নতুন যুদ্ধ। এবারের যুদ্ধে মানুষ আর বেজির মধ্যে 2000 সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয়। মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। বেজির সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে, আর তাই তো তারা 2000 সালের শুরুর দিকে বেজি মুখ অপারেশন ঘোষণা করে। এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয়। সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দলও গঠন করে। সমগ্র আর্মি ও শোশিমারা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয়। কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ ছিল না। এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে যেখানে সব থেকে বেশি বেজির দল বাস করত। এই ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো, আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দী করার জন্য এক্সেস স্প্রেয়ার সেট করে রাখতো। যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবার বিষ মিশিয়ে রেখে দেওয়া হতো, যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায়। এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরের ট্রেনিং দেওয়া হয়, আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসাকে খুঁজে বের করে ফেলতো। প্রতি রাতে এই দলটা দ্বীপে যেত। প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে, আর অভিযান চালাতে চালাতে এভাবেই বহু বছর কেটে যায়। অবশেষে 2018 সালে জাপানের সরকার ঘোষণা করে আমি ও ওসিমার দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত। এই মিশনে প্রায় 40,000 বেজিদের বন্দী করা হয়েছিল, আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। দুঃখজনক লাগলেও তাদের কাছে এটা কোনো ব্যাপার ছিল না। এই বেজির দল প্রায় 15টা জাতিকে ধ্বংস করেছে, প্রাণীকে নষ্ট করে দিয়েছে। দ্বীপে সাপের সংখ্যা ক্রমশ কমে আসে, তবে এর কারণ বেজিরা নয়, বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় হাপু সাপের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ট্র্যাপ সেট করে রাখে। 2005 সালের দিকে এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায়। বর্তমানে আমি ওমায় আর বেজিমাদের দেখা যায় না। 2005 সালের পর থেকে এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায়। বর্তমানে আমি ওমায় আর বেজিদের দেখা যায় না। কিন্তু এখানে এই দ্বীপে হাবু সাপ আর ইঁদুর কমন প্রাণী। কিন্তু আসল ঘটনা কি? তাহলে এখানেই শেষ? দুঃখের সাথে বলতে হচ্ছে, বেজির সাথে কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই, কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তা এখনও অপূরণীয়, কারণ এখনও এই দ্বীপের জীব বৈচিত্র্যকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি। এই ঘটনা থেকে একটি শিক্ষাই পাওয়া যায়, মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন, নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। জাপানের এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার প্রতিক্রিয়া কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবতে হবে। তোমাদের এই গল্পটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাও, আর এমন আরও আকর্ষণীয় তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেল কাউসার ইনসাইটের সঙ্গে থাকো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।